হ্যালো, আমি প্রভাস চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সেকশন 38 থেকে 45 পর্যন্ত। আমাদের যে দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির যে 1860 সনের যে আইনটি রয়েছে, সেই সনের আইনটি এই সেকশনগুলো আলোচনা করার চেষ্টা করব। সেকশন 38-এ বলা হচ্ছে যে অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। অর্থাৎ পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো এটি খুনের অপরাধ, কিন্তু সেখানে খুন না হয়ে দণ্ডনীয় নরহত্যা বা হত্যা বা ইত্যাদি অন্য কোনো অপরাধও দণ্ডিত হতে পারে। অর্থাৎ এখানে যে পার্সন রয়েছে এবং ক্রিমিনাল অ্যাক্ট মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্স, অর্থাৎ যে ক্রিমিনাল যে অ্যাক্টটি রয়েছে বা অপরাধমূলক যে কার্যটি রয়েছে, সেই কার্যটি হতে পারে এবং গিল্টি অর্থাৎ দোষী সাব্যস্ত হতে পারে অফ ডিফারেন্ট অফেন্স, অর্থাৎ বিভিন্ন যে অপরাধসমূহ রয়েছে সেই অপরাধসমূহে। এখানে যে ব্যাখ্যাটি রয়েছে সেই ব্যাখ্যাটি অনেকটা হচ্ছে এরকম যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত কিংবা জড়িত হন, সেই ক্ষেত্রে তারা উক্ত কাজের মাধ্যমে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। এখানে একটি যদি উদাহরণ দেই, যে পরও এরূপ গুরুতর উত্তেজনা মাফত রাগান্বিত অবস্থায় খকে আক্রমণ করে। অর্থাৎ কবির একজন ব্যক্তি, সে অনেক রাগান্বিত অবস্থায় উত্তেজক অবস্থায় যে খবির রয়েছে সে খবিরকে আক্রমণ করে এবং তারা অর্থাৎ ক এবং খ তারা খকে হত্যা করার জন্য কার্য খুন বলে পরিগণিত না, শুধুমাত্র দণ্ডনীয় নরহত্যা রূপে পরিগণিত হয়। অর্থাৎ এই যে আক্রমণটা, এটা কিন্তু খুন বলে পরিগণিত হবে না, এটি একটি দণ্ডনীয় নরহত্যা হবে। এবং খ এর প্রতি গ এর বিদ্বেষ থাকায় সে তাকে হত্যা করার উদ্দেশ্যে উত্তেজিত না হয়ে এই যে গ রয়েছে, সে গ খকে হত্যা করার উদ্দেশ্যে ককে সাহায্য করে। এই ক্ষেত্রে যদিও ক এবং যে গ রয়েছে উভয়ই ক্ষয়ের মৃত্যু ঘটানোর জন্য নিয়োজিত, তথাপি খ খুনের এই যে ব রয়েছে অর্থাৎ গভীর দোষী হবে খুন করার জন্য, আর প শুধুমাত্র দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী হয়। এখানে অনেকটা গোলমাল পাকানোর মতো অবস্থা। আমি যদি আপনাকে সহজ বাংলা ভাষায় বলি যে আপনি আমাকে উত্তেজনা অবস্থায় বা রাগান্বিত অবস্থায় আপনি আমাকে আক্রমণ করেন, এবং এই আক্রমণের ফলে যেটি হবে সেটি হচ্ছে যে দণ্ডনীয় নরহত্যা হবে। কিন্তু ধরেন আরেকজন ব্যক্তির আমার উপর রাগ আছে যেহেতু, সে আপনাকে আমাকে মৃত্যু করানোর উদ্দেশ্যে, আপনি যেহেতু রাগান্বিত অবস্থায় আছেন, আপনাকে সাহায্য করে এবং আপনি আমাকে মেরে ফেলেন। তার ফলে কি হবে? তার ফলে আপনি যেহেতু আমাকে মেরেছেন এবং আপনি যেহেতু উত্তেজনা এবং রাগান্বিত অবস্থায় মেরেছেন, আপনার উদ্দেশ্য যেহেতু আমাকে হত্যা করা ছিল না, ইন্টেনশন যেহেতু ছিল না, তাই আপনি এটি হবে দণ্ডনীয় নরহত্যা। আর ওই যে ব্যক্তি, তৃতীয় পক্ষ যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি যে আপনাকে সাহায্য করলো, সে হবে খুনের দায়ে দণ্ডিত। অর্থাৎ ক এখানে যে নরহত্যা, দণ্ডনীয় নরহত্যা রয়েছে সেটির দায়ে দোষী হবে এবং গ খুনের দায়ে দোষী হবে, আর আমি তো হত্যাই হলাম। এই হচ্ছে মূলত উদাহরণটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা সেকশন 39 দেখি, অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে, এই সংজ্ঞাটির মানে কি? অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ যে ভলান্টারি অনটা কথা বললো না, যে ইচ্ছাকৃতভাবে হয়েছে বা ইচ্ছাকৃতভাবে করেছে, এই বিষয়গুলোর মানে কি? যে মাধ্যমের সাহায্যে কোনো কার্য সংগঠনের অভিপ্রেত হয়েছিল, তার সাহায্যে কিংবা এরূপ কোনো মাধ্যমে যার প্রয়োগকালে যে ওই যে কার্যটি রয়েছে সেই কার্যটি সংগঠনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওই কার্যটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেনে অথবা এরূপ বিশ্বাস করে থাকা সত্ত্বেও যে ব্যক্তি অর্থাৎ যার মাধ্যমের সাহায্যে ওই কাজটি সংগঠিত করলো বা ওই কাজটি করলো, সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উক্ত কার্যটি সংগঠন করেছে বলে বিবেচিত হবে। যদি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে
অনেক কঠিন কথাটি, যে ক দস্যুতা সুগম করার জন্য বড় শহরে একটি লোকপূর্ণ বাসগৃহে রাত্রিবেলায় আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ আপনি ধরেন আপনি দস্যুতা করার উদ্দেশ্যে বা দস্যুতার যে রয়েছে সেটি উদ্দেশ্যে কোনো একটা শহরে আপনি যে একটা বাসায় আপনি আগুন ধরিয়ে দেন এবং সেই বাসায় লোকপূর্ণ ছিল এবং রাতের বেলায়, এবং এরূপ এক ব্যক্তির মৃত্যু ঘটে এবং এই যে আপনি কাজটি করেছেন এই কাজটির কারণে একজন ব্যক্তির মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে ক এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নাও থাকতে পারে, আপনি যে আগুন ধরিয়ে দিয়েছেন যার ফলে একজন ব্যক্তির মৃত্যু ঘটেছে, এই ক্ষেত্রে আপনার মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাও থাকতে পারে। এবং তার যে কাজ, এই কাজের জন্য যে মৃত্যু ঘটেছে সেটা যে হয়েছে এবং যার ফলে এই যে মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর যে অপরাধ রয়েছে সেই অপরাধে দোষী হবে। অর্থাৎ আগুন ধরালে স্বাভাবিক একজন মানুষ মারা যাবে বা পুড়ে যাবে, এটা যেহেতু আপনি জানেন, যেহেতু আপনি জেনেছেন যে রাত্রিবেলায় লোকপূর্ণ রয়েছে বসবাস বা গৃহটি বা ঘরটি, এটা জেনেই যেহেতু আপনি আগুন ধরিয়েছেন, তাই আপনি যে ইচ্ছাকৃতভাবে যে মৃত্যু ঘটিয়েছেন এর দায়ে আপনি দোষী হবেন। সেকশন 40 বা এই যে 40 রয়েছে, এই 40 আসলে কিছু সেকশনের নাম বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে এই ধারার দফা 2 ও 3 উল্লেখিত অধ্যায় যে রয়েছে বা ধারাসমূহ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে অপরাধ শব্দ ধারা এই যে বিধিটি রয়েছে এই বিধির দণ্ডনীয় কোনো কাজ বা বিষয়কে বোঝাবে। এখানে অধ্যায়গুলো হচ্ছে যে 4th অধ্যায়, পঞ্চম অধ্যায় বা 5 ক যে রয়েছে, 4th অধ্যায়, 5 ক অধ্যায় এবং নিম্নলিখিত যে ধারাসমূহ রয়েছে সেই ধারাসমূহ। এটা কয়েকটা ধারা বলেছে, যেমন 64, 65, 66, 72, 109, 110, 112, 114, 115, 116, 117, 187, 193, 195, 203, 211, 213, 214, 221, 222, 223, 224, 225, 327, 328, 329, 330, 331, 333, 347, 388, 389 এবং 445 যে ধারাসমূহ রয়েছে, এই ধারাসমূহে অপরাধ শব্দে এই বিধির অধীন বা অতঃপর বর্ণিত যে কোনো বিশেষ কিংবা স্থানীয় আইন অনুযায়ী দণ্ডনীয় কোনো বিষয়কে বুঝাবে। আরও একটি বলা হচ্ছে যে এবং 141, 176, 177, 201, 202, 212, 216 এবং 441 ধারাসমূহে যে অপরাধ শব্দে বিশেষ বা স্থানীয় আইনের যে অন্তর্ভুক্ত দণ্ডনীয় বিষয় অনুরূপ আইনের অধীনে জরিমানা সহকারে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো যাই হোক না কেন, যে 6 মাস কাল অথবা তার ততুর্ধ্ব মেয়াদের যে কারাদণ্ড হওয়ার ক্ষেত্রে একই অর্থ বোঝাবে। দুটো অর্থাৎ পরবর্তী এই সেকশনগুলো যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে কথাটা, এটা অনেক বড় একটা কথা যেটা শুধুমাত্র লয়ার এবং আইনজীবীরা এবং কোর্টে ব্যবহার করে থাকে এবং আইনের ব্যাখ্যায় দিয়ে থাকে। এটা হয়তো আপনাদের বিশেষভাবে কিছু বোঝার নেই, তবে যদি এই সেকশনগুলো করেন তাহলে আপনি এই অর্থটা বুঝতে পারবেন যে এখানে কি বোঝানো হয়েছে। আমরা চলে যাই পরবর্তী যে সেকশন 41 রয়েছে, সেই 41 বলা হচ্ছে যে স্পেশাল ল অর্থাৎ বিশেষ আইন। এখানে বলা হচ্ছে যে এ স্পেশাল ল ইজ এ ল অ্যাপ্লিকেবল টু এ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিশেষ আইন হচ্ছে বিশেষ বিষয়ের প্রতি প্রযোজ্য আইন, অর্থাৎ কোনো পার্টিকুলার সাবজেক্টের প্রতি যে অ্যাপ্লিকেবল স্পেশাল ল সেটিকেই বোঝানো হচ্ছে। তার পরবর্তী সেকশনে যদি আমরা চলে যাই, যে সেকশন 42 অর্থাৎ লোকাল ল অর্থাৎ স্থানীয় আইন। এখানে বলা হচ্ছে যে এ লোকাল ল ইজ এ ল অ্যাপ্লিকেবল অনলি টু এ পার্টিকুলার পার্ট অফ
দ্য টেরিটরি, অর্থাৎ এই যে টেরিটরি বা আঞ্চলিক যে রয়েছে বা স্থানীয় যে এখতিয়ারগুলো রয়েছে এবং এখানে একটা কথা বলেছে যে বাংলাদেশের ভিতরে, কিন্তু অর্থাৎ এর বাংলা অর্থ অনেকটা এরকম যে স্থানীয় আইন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত কোনো বিশেষ অংশে প্রযোজ্য আইন। অর্থাৎ যদি নারায়ণগঞ্জ বা ঢাকা বা চট্টগ্রামের জন্য যদি কোনো বিশেষ ওই লোকাল এরিয়ার জন্য যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে সেটি হবে স্থানীয় আইন বা লোকাল আইন। এখানে এই কথাটি বলা হচ্ছে। আমরা তার পরবর্তী সেকশনে চলে যাই। তার পরবর্তী সেকশনে বলা হচ্ছে সেকশন 43, অর্থাৎ ইনলিগাল, অর্থাৎ লিগ্যালিটি, অর্থাৎ যে লিগ্যালি বাউন্ড টু ডু, অর্থাৎ লিগ্যালি বাউন্ড টু ডু আর ইনলিগাল। ইনলিগাল মানে হচ্ছে অবৈধ, আর লিগ্যালি বাউন্ড টু ডু অর্থাৎ আইনত সম্পাদন করতে বাধ্য, অর্থাৎ আইনত কাজটি করতে বাধ্য। এখানে যে অবৈধ রয়েছে বা ইনলিগাল রয়েছে, এই শব্দটি এমন প্রত্যেক বিষয়ের প্রতি প্রযোজ্য যা অপরাধ হিসেবে গণ্য বা যা আইন বলে নিষিদ্ধ, অথবা কোনো দেওয়ানি ব্যবস্থা গ্রহণের অজুহাত থাকে, এবং কোনো ব্যক্তি বিশেষে এরূপ কার্য যে আইনত সম্পাদন করতে বাধ্য বলে বিবেচিত হবে, যা সম্পাদন করা হতে বিরত থাকা তার পক্ষে অবৈধ। অর্থাৎ অবৈধ হচ্ছে এমন কোনো বিষয় যেটি প্রযোজ্য কোনো অপরাধ হিসেবে গণ্য বা আইন বলে নিষিদ্ধ, সেটি মূলত অবৈধ। এবং আর অর্থাৎ লিগ্যালি বাউন্ড টু ডু বলতে বোঝানো হচ্ছে যে আইনত সে কাজটি করতে বাধ্য, এটিকেই মূলত বোঝানো হচ্ছে এই সেকশনটিতে। তার পরবর্তী সেকশনে যদি আমরা চলে যাই, যে সেকশন 44, অর্থাৎ ইনজুরি বা ক্ষতি। এখানে যে দ্য ওয়ার্ড ইনজুরি এই কথাটি বলা হচ্ছে, অর্থাৎ ক্ষতি শব্দটি যে কোনো ব্যক্তির দেহ, মন বা কারো সুনাম কিংবা সম্পত্তির প্রতি যে অবৈধভাবে দখল বা কৃত রয়েছে, যে কোনো অনিষ্ট সাধন করাকে বোঝাবে। অর্থাৎ যে কোনো প্রকারের যে ক্ষতি রয়েছে সেই ক্ষতি সাধনটাই মূলত বোঝানো হবে। অর্থাৎ এনি হার্ম ইনলিগালি, অর্থাৎ ইনলিগালি যে কোনো, সেটা এনি পারসন, ইন বডি, মাইন্ড বা রেপুটেশন অর প্রপার্টি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম কিংবা তার সম্পত্তি যে অবৈধভাবে অনিষ্ট সাধন করা, এটি মূলত ক্ষতি বোঝাবে। ধারা 45, অর্থাৎ 45-এ বলা হচ্ছে যে লাইফ, অর্থাৎ জীবন। এখানে বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড লাইফ, অর্থাৎ দ্য লাইফ অফ এ হিউম্যান বিং আনলেস, অর্থাৎ এর বাংলা কথাটা অনেকটা এরকম যে প্রসঙ্গে যদি কোনো ভিন্ন কিছু না থাকে, ভিন্ন কিছু না থাকলে যে জীবন শব্দটি রয়েছে, এই জীবন শব্দটির ধারা কোনো মনুষ্য জীবনকেই বুঝাবে। আমার পিছনে যে টেবিলটি রয়েছে সেই টেবিলটি কখনোই লাইফ বা জীবন বুঝাবে না। আমি যে আপনার সামনে কথা বলছি এবং আপনি যে আমার কথা শুনছেন, আপনি আর আমি যদি রোবট হই তাহলে কিন্তু জীবন বুঝাবে না। আপনি যদি মানুষ এবং আমি যেহেতু মানুষ, তো এই মানুষকেই মূলত মনুষ্য জীবন বলা হবে বা মনুষ্য জীবন বলা হবে। অর্থাৎ এখানে কথাটা বলা হচ্ছে এরকম যে জীবন বলতে বোঝানো হবে শুধুমাত্র মনুষ্য জীবন বা মানুষের জীবনকেই বোঝানো হবে। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনাদের সমস্যাটি বলতে পারেন, এবং গ্রুপের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে গ্রুপে জয়েন করে আপনারা আপনার সমস্যা বলতে পারেন, বা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।